প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা যা নবম শ্রেণীতে আছো তোমাদের অ্যাসাইনমেন্ট গণিতের সমাধান দিব। তবে এই সমাধান করতে অনেক টাইম লাগবে, তবু কীভাবে সংক্ষিপ্ত সময়ে তোমাদের শর্ট নেমে কীভাবে বুঝিয়ে দেওয়া যাবে তার চেষ্টা করতেছি। তোমরা প্রশ্নেও দেখো দেওয়া আছে যে এখানে তোমাদের 4টা সংক্ষিপ্ত প্রশ্ন আর 3টা সৃজনশীল দেওয়া আছে। তো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো যে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক সমান কত। এটা সলিউশন এখন আমি দেখাবো তোমাদের। দেখো এই 0.6 পৌনঃপুনিক সমান সমান আমরা লিখতে পারি পৌনঃপুনিকের জন্য নিচে 9 আর উপরে 6 - 0 আর সমান সমান তাইলে হলো 6/9 ইকুয়াল, এটা আমরা কাটাকাটি করে পাই 2/3। আর 0.9 পৌনঃপুনিকের জন্য একই নিয়ম, পৌনঃপুনিকের জন্য নিচে 9 উপরে হবে 9 - 0 ইকুয়াল 9/9 ইকুয়াল 1। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। সুতরাং 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক সমান সমান দুটা মান বসিয়ে দিলাম, তারপর ক্যালকুলেশন করে হলো 0.6 পৌনঃপুনিক। খ নাম্বার কী বলছে দেখো। খ নাম্বারটা সলিউশনের জন্য আমরা প্রথমে এটাকে সমস্ত ভেঙে নিলাম। সমস্ত ভাঙার পর এটাকে আমরা ভাগ করব, ভাগের নিয়ম যেভাবে আমরা ভাগ করে ওই সাধারণ নিয়মে ভাগ করব। ভাগ করে আমরা এটা পাই 32.56757। তো সুতরাং আমরা আবৃত করব ভগ্নাংশটা। তার জন্য দেখো আমাদের পুনরায় আসছে হলো 567, তো এটাকে আমরা পুনঃপুনিক দিয়ে আবৃত করে নিলাম। 3 নাম্বার দেখো, এখানে আমাদের প্রশ্নটা আগে দেখি। প্রশ্নটা এখানে চাইছে দেখো যে n ইকুয়াল 2p - 3 p এপসিলন n এবং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো প্রশ্ন দেখে নিলাম, এবার সলিউশন দেখো। তো এখানে n সমান 2p - 3 কমা p এপসিলন n এবং n স্কয়ারকে q দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। আর সমাধান হবে দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে যে n সমান 2p - 3 আর সত্য হচ্ছে কি পি এর উপাদানগুলো পি এক্সিলেন্ট এন। তো এখানে আমরা জানি পি একটা কি স্বাভাবিক সংখ্যা, বলে কি 2p অবশ্যই স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যা হবে, কারণ কি 2 হচ্ছে একটা জোড় সংখ্যা, এটার সাথে যাই গুণ করো সেটা কি জোড় সংখ্যাই হবে। এবং 2p - 3 অবশ্যই কি বিজোড় সংখ্যা, কারণ কি একটা জোড় সংখ্যা থেকে যে কোনো বিজোড় সংখ্যা বিয়োগ করো তাহলে কি এটার মান তোমার বিজোড় সংখ্যাই হবে। তো এখানে 2p - 3 অবশ্যই কি বিজোড় সংখ্যা। এখন আমরা যদি বর্গ করি উপপাশে কী করবো, বর্গ করব যে n স্কয়ার সমান সমান 2p - 3 হোল স্কয়ার। তো n স্কয়ার সমান সমান হবে, এটা আমরা কি সূত্র লিখবো যে a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। তাহলে এটা আমরা ভেঙে পাই হলো 4p ইন্টু p - 3p প্লাস 9। তো এখানে আমরা কি বলতে পারি যে 4p জোড় সংখ্যা, কারণ কি 4 একটা জোড় সংখ্যা, এটার সাথে যাই গুণ করো তাই কি হবে জোড় সংখ্যা হবে। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি 4p জোড় সংখ্যা। তো কাজে 4p ইন্টু p - 3 অবশ্যই কি জোড় সংখ্যা হবে এবং কি 4 দ্বারা বিভাজ্য। আবার 9কে 4 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকবে 1। এই জন্যই কি আমরা বলতে পারি যে 4p ইন্টু p - 3p প্লাস 9 বা কি n স্কয়ার, কারণ ওই মানটা কি আর n স্কয়ারের, n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তো আমরা এখন 3 নাম্বার সলিউশন শেষ হলো। 4 নাম্বার আমরা আবার 4 নাম্বার প্রশ্নে ফিরে যাচ্ছি। দেখো কি বলছে, u ইকুয়াল এই 2 2 3 4 5 6 7 9 উপাদান, a সমান সমান হচ্ছে 2 4 6 এবং b সমান হচ্ছে 3 5 7 হলে a প্রাইম, তারপর কমন চিহ্ন, তারপর b এর সমান সমান কত। এটার আমরা সলিউশন এখন দেখাবো। দেখো এখানে দেখো ইউ দেওয়া আছে, আমরা মানগুলো লিখবো। ইউ সমান এত, এ সমান এত, বি সমান, এই মানগুলো লিখে নিলাম। তারপর আমরা প্রথমে এ প্রাইম মানটা বাই করবো। এ প্রাইম সমান হবে ইউ মাইনাস এ, ইউর মানটা বসালাম, তারপরে মাইনাস এর মানটা বসাইলাম। তো এখন আমরা এর মানগুলো বাদ দিব ইউ থেকে, যে মানগুলো আছে। তো এখানে দেখো 2 4 6 বাদ দিয়ে থাকে 3 5 6 9, এটা হচ্ছে এ প্রাইমের মান। এখন সুতরাং দিয়ে বা এখন লিখে তোমরা লিখবে এ প্রাইম
কমন চিহ্ন বি সমান সমান এখানে হচ্ছে মানগুলো বসালাম, এ প্রাইমের মানটা, তারপর বি এর মানটা বসিয়ে এখন কমন যেগুলো এগুলো নিবা, যে দুইটার মধ্যে কি কমন আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কমন আসবে হলো 357, তো সুতরাং এটা আমাদের অ্যান্সার। এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। সৃজনশীল প্রশ্ন দেখো, এই 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এস কিউ প্লাস কে কে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এবং কি জি এর উপাদান, জি সাপেক্ষে এর উপাদান হচ্ছে কি এ 1 প্লাস এ কিউব প্লাস এ 6 বাই এ কিউব দুটি ফাংশন হলে আমাদের ক নাম্বার চাইছে হলো এক্স এক্সিলেন্ট এন এস স্কোয়ার গ্রেটার দেন 3 এবং কি এস কিউব লেস দেন অর সমান অর ইকুয়াল 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এটা এখন সলিউশন দেখাবো। দেখো এখানে দেখো কি বলছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল এই উপাদানগুলো এবং জি এর সাপেক্ষে এর উপাদান হচ্ছে এগুলো। তো এখন আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেওয়া আছে, এই মানগুলো তুলে নিলাম। তারপর দেখো প্রথমটার মান তো আমরা বাই করতে হবে, আর দ্বিতীয়টা বলছে যে জি এ এন ইকুয়াল কী বলছে এন এর এখানে দেখো 1 2 3 4 ডট 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 মানে কি এন আমার কী কী মানগুলো প্রয়োগ করব, ঠিক আছে। ফাংশন অফ এক্সের ক্ষেত্রে কী কী মান প্রয়োগ করব এটা বলে দিচ্ছে যে কি 1 2 3 4, তো 1 2 3 প্রয়োগ করে দেখো স্কোয়ার মান এটা হয়, তো আমরা এটা গ্রহণযোগ্য নয়, কারণ কি এখানে তোমার মানে এখানে দেখো এস স্কোয়ার সমান 1, তাহলে 1 লেস এটা কি আমাদের বড় হচ্ছে না 3 থেকে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তারপরটা দেখো ওইটাও কি 2 স্কোয়ার 2 প্রয়োগ করলে হবে 2 স্কোয়ার গ্রেটার দেন 3, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য। এর সাথে আমার কিউবের মানটা কি গ্রহণযোগ্য হচ্ছে, 3 বসালেও কি আমাদের ওইটা মানটা 3 স্কোয়ার দিলে 3 থেকে 9 এটা বড় হয়, ওইদিকে কি লেস দেন হচ্ছে কিউবের মানটা, তো এটাও গ্রহণযোগ্য। তা 4 বসানো হলে দেখো 4 বসানোর ফলে 4 স্কোয়ার 16 এটা 9 থেকে বড়, ঠিক আছে এটা গ্রহণযোগ্য। কিন্তু 4 কিউব হলে তো 4 কিউব দেওয়া হলে এখানে হয় 64, যা কি 30 থেকে বড় হয়ে যাচ্ছে, যা গ্রহণযোগ্য হবে না। আমাদের ওই মানটা নিতে হবে যেটা কি বর্গের মান প্লাস কিউবের মান দুটাই সত্য প্রযোজ্য হবে, ওই প্রযোজ্যতা মানে সম্পূর্ণ হলে এটা গ্রহণযোগ্য হবে। তার নিম্নে তালিকা সেট হবে কি 2 আর 3, কেন আমাদের ক নাম্বার সমাধান হলো। তো আবার এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। দেখো খ নাম্বার এখানে বলা হয়েছে যে এক্স ফাংশন অফ -2 সমান 0 হলে রুট ওভার অফ কে একটি অমূল্য সংখ্যা। তো এখন কে এর মানটা আমাদের এখানে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল একটা মান দেওয়া আছে যে কে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এখান থেকে আমরা কী করবো প্রথমে কে এর মানটা বাই করে নিব। দেখো এখন আমি আবার কে ফাংশন অফ -2 সমান 0 হলে দেখাও যে রুট কে একটি অমূল্য সংখ্যা, তারপরে আমাদের কি কে এর মানটা বাই করতে হবে। তো দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল কি এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, তো এক্স মানে আমাদের কত দিব -2, এটা প্রয়োগ করলে পাই আমরা 4k মাইনাস 12। তো এখানে তো বলছিল যে উপরে দেখো যে ফাংশন অফ -2 সমান 0, তাহলে কি -2 বসিয়ে যে মানটা পাইলাম কি 4k মাইনাস 12, এটা সমান কি আমরা 0 লিখতে পারি। তো প্রশ্নমতি দিয়ে এটা সমান 0 লিখে আমাদের কে এর মানটা কত পেলাম 3। তাহলে আমরা এখন প্রমাণ করবো যে কি রুট 3 একটি অমূল্য সংখ্যা। দেখো এখন দেখাতে হবে যে কি রুট 3 একটি অমূল্য সংখ্যা, ধরি কি রুট 3 অমূল্য সংখ্যা, তাহলে এমন দুটি পরস্পর সহমূলিক স্বাভাবিক সংখ্যা পি অর কি কিউ গ্রেটার দেন 1 থাকবে, তাহলে কি রুট 3 সমান কি বলতে পারি আমরা পি বাই কিউ। তাহলে এখন 1 স্কোয়ার সমান কি 1 আর রুট 3 সমান 3, তারপর 2 স্কোয়ার সমান 4। তাহলে রুট 3 1 অপেক্ষা বড় কিন্তু কি 2 অপেক্ষা ছোট, অতএব কি রুট 2 পূর্ণবর্গ সংখ্যা নয়। তো রুট 3 কি মূলদ হতে পারে অথবা কি অমূলদও হতে পারে, মানে আমরা এখন জানি না, তো আমরা প্রমাণ করব কি হবে এটা আমরা নিচে আমরা দেখাচ্ছি। ধরে কি রুট 3 একটি মূলদ সংখ্যা, তাহলে কি বলতে পারি একে কি পি বাই কিউ আকারে লেখা যায় যদি মূলদ হয়, যেখানে কি পি ও কিউ উভয় কি স্বাভাবিক সংখ্যা, এবং পি যদি মূলদ হয় তাহলে পি কিউ সহমূলিক এবং কি কিউ গ্রেটার দেন 1,
তাহলে আমরা কি বলতে পারি √3 সমান মানটা হলো p/q। এটাকে আমরা সলিউশন করে যে ওভাবে আমরা বর্গ করব, করার ফলে হবে 3 = p²/q², বা কি 3 = p²/q। এটা আমরা কিউ মানে এটা যে 3 সাথে একটা কিউ দিয়ে দিলাম, তাহলে আড়াআড়ি গুণ করে যেটা বলে ওটা 3q = হলো p²/q। এখন স্পষ্ট যে কি 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, তাহলে 3q নট p²/q। যদি সমান না হয় তাহলে আমরা যে ধরে নিলাম যে মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে না। যদি এটা মূলদ সংখ্যা হবে না, তাহলে হবে কিটা যে সুতরাং √3 এর কোনো মান কি p/q আকারে পাওয়া যায় না, কাজে কি √3 বা √k অমূলদ সংখ্যা। তা আমাদের এখন আমরা গ নাম্বার দেখব। দেখো 1 নং সৃজনশীলের গ কি বলেছে, যে প্রমাণ করে যে g² = g পাওয়ার -2, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি। দেখো এখানে প্রমাণটা দেওয়া আছে কি জি এই সমান এই মানটা দেওয়া আছে, এটা আমাদের a² মান বাই করতে হবে। তো সুতরাং LHS হচ্ছে g²। তো g² মানে যেখানেই আমাদের এ থাকবে ওইখানে কি আমরা a² বসিয়ে দিব। তাই যেমন দেখো 1 + a আছে, a মানে a² দিলাম, আর কিউবটা আমাদের দেওয়া আছে মধ্যে দেওয়া ছিল, মানে মানের মধ্যে দেওয়া ছিল, তো কিউবটা উপরে মানে পাওয়ার করে দিলাম। তারপরে এ আছে, তারপরে এ মানে a² লিখে দিলাম, তারপরে পাওয়ার 6 দিয়ে দিলাম। তারপর দেখো আবার নিচে একই কাজ করেছি। তারপর আমরা কি ব্র্যাকেট তুলে নিব। ব্র্যাকেট তোলার পরে দেখো যে মানটা পাইছি ওইটা এখন আমরা RS এর সাথে মিলাবো। RS কি বলছে যে জি এর উপর g⁻² এটা প্রয়োগ করব। তো এখন আমরা যেখানে এ থাকবে ওইখানে আমরা কি দিব, এর উপরে -2 পাওয়ারটা দিব। তো একইভাবে আমরা প্রয়োগ করলাম, করে আমরা কি করলাম দেখো এই ব্র্যাকেট তুললাম। ব্র্যাকেট তোলার ফলে এখানে যেহেতু পাওয়ারটা বিজোড় হলে অবশ্যই মাইনাসটা মাইনাস থেকে যাবে, আর জোড় হলে কি হবে পাওয়ারটা মাইনাসই হবে বা পাওয়ারটা প্লাস হবে। তো প্রত্যেকটা পাওয়ার এখানে মাইনাস হয়েছে দেখো। তারপর আমরা যেহেতু মাইনাস পাওয়ার হওয়ার জন্য আমরা একটা নিয়ম পড়েছি সূচকের মধ্যে, তোমরা জানি না মনে আছে কিনা, যে 1/d লেখা যায়। ঠিক আছে, মাইনাসের জন্য আমরা 1/d দিব, আর পাওয়ারটা নিচে চলে আসবে ওই বেসের উপরে। তাহলে 1 + 1/a6, তারপর 1/a² নিচে আর কি নিয়ম 1/a6। তো আমরা উপরে লসাগু করব, নিচে যা আছে তাই লিখলাম। লসাগু করার পরে যেটা পাইছি, তারপরে আমরা ভাগ অবস্থা আছে এটা গুণ করে নিচের পাওয়ারটা উপরে পাওয়ারটা নিচে দিয়ে দেব নিচের অংশের। তো এটা ফলে এটা কাটাকাটি করে আমরা যেই মানটা পেয়েছি দেখো এটা আমাদের LHS এর সাথে মিলে গেছে। তাহলে সুতরাং GA2 = GA-2 পাওয়ার, এটা আমাদের প্রমাণিত হলো। এখন আমরা দেখো 2 নং সৃজনশীলে যাব। দেখো 2 নং সৃজনশীল বলছে যে প্রথম চিত্র আমাদের যে চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা দেখাচ্ছি তোমাদের। এই চিত্র দেওয়া আছে, যে এটা চিত্র একটা, এটা থেকে আমাদের করতে হবে হলো যে BC এর দৈর্ঘ্য কত। তারপর খ বলছে যে EFG এর অর্ধবৃত্তের পরিধি কত। দেখে আমাদের অর্ধবৃত্তের পরিধি সূত্র জানতে হবে। তারপর গয়ে বলা হয়েছে যে AB এর সম্পূর্ণটা পরিসীমা ও ক্ষেত্রফল কত। তো আমরা এখন কয়ে চলে যাই, BC এর দৈর্ঘ্য কত, এটা সলিউশন দেখাবো এখন। দেখো দেখো এই যে এখানে আমরা চিত্র এঁকে নিব। প্রথমে চিত্রটা আঁকার পরে দেখো এখানে BC এর দৈর্ঘ্য কত চাইছে। তো এখন D হতে AG এর উপর DP লম্ব আঁকি, তাহলে DP ও EG পরস্পর সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ DP = EG = 5 সেন্টিমিটার। তোমরা দেখো চিত্রে লক্ষ্য করো, এটা দেওয়া আছে, তার দুইটা মান কি সমান হলো। তারপর CD = CD + DP, আমরা দুইটা মান প্রয়োগ করব, 7 + 5 = 12 সেন্টিমিটার। আবার দেখো ED ও GP পরস্পর সমান ও সমান্তরাল হবে, এবং ED = GP = 5 সেন্টিমিটার। সুতরাং AP কি দেওয়া হলো এখানে আমাদের, যেহেতু AP দেখো
এপি চিত্রে আমাদের লিখতে পারি মানে 12 মাইনাস 5 সেন্টিমিটার, তাহলে পাচ্ছি আমরা এপির মান 7 সেন্টিমিটার। এখন সি হতে এবি এর উপর সিকিউ লম্ব আঁকবো, তাহলে সিকিউ ও এপি পরস্পর সমান ও সমান্তরাল হবে। সুতরাং আমরা কি বলতে পারি, এপি সমান সিকিউ ইকুয়াল 7 সেন্টিমিটার, এবং কি একিউ সিপি পরস্পর সমান ও সমান্তরাল হবে। সুতরাং সিপি ইকুয়াল একিউ ইকুয়াল 12 সেন্টিমিটার, মানে সিপি আর একিউ মান সমান। তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো, এখানে বি কিউ মানে হচ্ছে কি এ বি মাইনাস এ কিউ, তাহলে মান বসালে 15 মাইনাস 12 ইকুয়াল কি 3 সেন্টিমিটার। তো এখন ত্রিভুজ বিসি কিউ সমকোণী বলে বিসি স্কোয়ার ইকুয়াল সি কি, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে বিসি, বিসি স্কোয়ার ইকুয়াল সি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারটা ওই পাশে নিলে রুট ওভার বর্গমূল করবো আমরা ওই পাশে, তাহলে এটা রুট ওভার অফ বিসি ইকুয়াল হয় রুট ওভার অফ সি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। তাহলে এখন দেখো প্রত্যেকটা মান বসাবো আমরা, এই সি কিউর মান হচ্ছে 7 আর বি কিউর মান হচ্ছে 3। তাহলে এখন দেখো স্কোয়ার আমরা 7 মানে 7 বর্গ করলে পাই 49, আর 3 বর্গ করে পাই 9, এটা যোগ করলে হয় 58। 58কে আমরা রুট ওভার ক্যালকুলেশন করলে পাই বিসির মান হয় 7.616। তাহলে আমাদের ক শেষ হলো। এবার দেখো ক্ষয়ের সমাধান, যে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। চিত্র হতে ইএফজি বৃত্তের ব্যাস হবে কি জি সমান 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে আর ইকুয়াল 5/2 সেন্টিমিটার। এটাকে আমরা মানে ভাগ আকারে রাখবো না, এটাকে আমরা পয়েন্টে নিয়ে নিলে হবে 2.5 সেন্টিমিটার। তো বৃত্তের পরিধি আমরা সূত্র কি জানি 2πr। তাই এখানে আমরা সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি হবে 2, অর্ধবৃত্ত মানে অর্ধেকে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এখন দেখো সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি 2πr/2, এটা 2 কাটলে হয় πr, এটা মান বসিয়ে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে 7.854 সেন্টিমিটার। এটা আমাদের ক্ষয়ের সলিউশন। তারপর দেখো তারপরে আমাদের কি চাইছে যে এ বি সি ডি ই এফ জি এইচ এর পরিসীমা ও ক্ষেত্রফল। ঠিক আছে, তো চিত্র হতে পাই আমরা প্রত্যেকটা মান নিয়ে নিব, প্রত্যেকটা বাহুর মান, যে এ বি সমান 15 সেন্টিমিটার, বিসি সমান 7.616 সেন্টিমিটার আমরা ক হতে পেয়েছি। তো সিডি সমান 7 সেন্টিমিটার, ডি সমান 5 সেন্টিমিটার, ইএফজি সমান 7.854 সেন্টিমিটার, এটা আমরা খ হতে পেয়েছি। জি এর সমান 12 সেন্টিমিটার। তেমন সুতরাং এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা নির্ণয় করব। তো পরিসীমা নির্ণয় করার জন্য আমরা প্রত্যেকটা বাহু কী করবো, যোগ করব। আমরা যদি যোগ করে তাহলে এটা হবে পরিসীমা। তো আবার চিত্র আমরা এখন ক্ষেত্রফল, ঠিক আছে। তো এবিসিডি চিত্র হতে পাই ক হতে পাই এবিসিপি একটি ট্রাপিজিয়াম, তাহলে এবিসিপি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এবি প্লাস সিপি ইন্টু এপি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন দেখো হাফ ইন্টু আমরা মানগুলো বসাইলাম, মানগুলো বসে ক্যালকুলেশন করে পাচ্ছি 94.5 সেন্টিমিটার। তো তাহলে ওইদিকে আরেকটা কি আছে যে ডিইজিপি একটি বর্গক্ষেত্র, একটা অংশ হচ্ছে ট্রাপিজিয়াম, আরেকটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাইলাম। এখন আমরা এই ডিইজিপি একটি বর্গক্ষেত্র ওই অংশটা বা চিত্রে দেখবা এটা একটা বর্গক্ষেত্র, ওইটা ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা ক্ষেত্রফল সূত্র কি জানি, বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার, ঠিক আছে। এখানে বাহু হচ্ছে কি ডি, ডি এর পরিমাপ হচ্ছে 5, তো 5 স্কোয়ার বলে 25 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কি তোমার এখানে বর্গক্ষেত্র। তো এখন দেখো খ হতে পাই ইএফ জি বৃত্তের ব্যাসার্ধ আর সমান কি 2.5 সেন্টিমিটার। সুতরাং ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে কি 2 দিয়ে ভাগ হবে। তো মানগুলি বসিয়ে আমরা ক্যালকুলেশন করে পাইলাম 9.8175 সেন্টিমিটার। তো সুতরাং এবারে আমাদের সবগুলা যেগুলো বর্গক্ষেত্র একটা পাইলাম, তারপর হচ্ছে একটা কি ট্রাপিজিয়াম পেলাম, ওই তারপর আরেকটা, তারপর দেখো একটা ক্ষেত্রফল, ঠিক আছে, অর্ধবৃত্ত একটা অর্ধবৃত্ত আকার একটা আছে, ওইটার ক্ষেত্রফল পাইলাম। এখন তিনটা আমরা কি করব, যোগ করব একসাথে। যদি আমরা যোগ করলে তাহলে পুরা সম্পূর্ণ এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই হলো আমাদের তোমাদের এই 2 নং সৃজনশীল প্রশ্নের গ নম্বর গ শেষ হলো।
তারপরে আমরা 3-এ যাও। 3 সৃজনশীল দেখি আমরা প্রশ্নটা দেখে নিই একবার। দেখো 3 সৃজনশীলে বলা হয়েছে, একটা চিত্র আছে, চিত্রটা আগে দেখে নাও। এই যে একটা বহুভুজ, ঠিক আছে, অনেকগুলা বহুভুজ একটা দেওয়া আছে। এই বহুভুজের আলোকে আমাদের এই 3 নং সৃজনশীল হয়েছে যে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, আর যদি আমরা অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে কোন ক্ষেত্রফলটি নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। ঠিক আছে, তো আমাদের প্রথমে দেখে নিব যে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল। আমরা চলে যাচ্ছি আমাদের সলিউশনে। দেখো চিত্রটা আমরা এঁকে নিব আগে, তারপরে সুষম বহুভুজ, তারপরে হচ্ছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল এখন বাই করবো আমরা। চিত্রে দেখো এটা কি কয়টা বাহু, দেখো এখানে কয়টা ভুজ আছে, 8টা। আমরা 8টা বাহু হলে নাম দিতে পারি অষ্টভুজ। তো এটা কি একটা অষ্টভুজ দেওয়া আছে সুষম, মানে প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, প্রত্যেকটা ভুজ সমান, তার জন্য এটা সুষম অষ্টভুজ। তো এর কেন্দ্র হচ্ছে O থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো। তারপর 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয় এবং কি কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে কত, 360 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু 360 ডিগ্রি 8টা ভুজ, তাহলে কি 8 দিয়ে ভাগ করলে আমরা কি কোণ POQ পাই 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা বাহু পেয়েছে কত, 4 সেন্টিমিটার। এখানে OP সমান OQ সমান 4 সেন্টিমিটার। তো সুতরাং ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কি দাঁড়ালো, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ইন্টু সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো প্রত্যেক মান বসালাম, মান বসে ক্যালকুলেশন করে পেলাম 4√2। এটাই হচ্ছে কি আমাদের ক নাম্বার প্রশ্ন উত্তর, যে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল। খ নাম্বার কী আছে দেখো, সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা যদি একটা মানে ক হতে পেয়েছি, দেখো যে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4√2, তাহলে আমরা 8টা ত্রিভুজ এখানে আবার বলা হয়েছে সুষম, তাহলে আমরা 8 দিয়ে গুণ করলে সহজে পেয়ে যাচ্ছি। দেখো আমি এরকমভাবে সলিউশন দিতে চেষ্টা করেছি যে চিত্রে সুষম অষ্টভুজ দেওয়া আছে, ক হতে পাই ত্রিভুজ DPQ এর ক্ষেত্রফল 4√2 সেন্টিমিটার। সুষম বহুভুজগুলো মানে অষ্টভুজের ক্ষেত্রফল এখন কি 8 দিয়ে গুণ করবো, তাইলে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব। গ নাম্বার দেখো যে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। দেখো আমাদের অনিয়মিত আকৃতির অপেক্ষা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। কারণ কি, দেখো যে সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়, কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রগুলো কি বিভিন্ন অংশের মাত্রা সমান নয়, এর বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের হয়, ফলে কি তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে, আর প্রত্যেক অংশের ক্ষেত্রফল একসাথে যোগ ও বিয়োগের মাধ্যমে অনিয়মিত অংশের ক্ষেত্রফল পাওয়া যায়, যার একটি উৎকৃষ্ট উদাহরণ উদ্দীপকটি। আর আবার সুষম বহুভুজের ক্ষেত্রে দেখো বাহু দৈর্ঘ্য জানা থাকলে যে কোনো একটি বাহু দৈর্ঘ্য সমান করে আমরা এই n²/4 এই সূত্রটি প্রয়োগ করে কি খুব সহজেই সুষম বহুভুজের ক্ষেত্রফল জানা যাবে। এটি আয়তাকার বর্গাকার হয় বলে কি বিভিন্নভাবে নির্ণয় করা যায়, এতে নির্দিষ্ট সূত্র নেই। সর্বোপরি আমি মনে করি অনিয়মিত আকৃতির ক্ষেত্র অপেক্ষা সুষম বহুভুজের ক্ষেত্রটি নির্ণয় অনেক সহজতর। আজকে এই পর্যন্তই। আর তোমাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদের আলাদাভাবে ডিটেলসভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো